জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। নিশীথের সঙ্গে ধস্তাধস্তি উদয়নের দুই মন্ত্রীর সংঘর্ষে রণক্ষেত্র দিনহাটা। গার্ডেন ব্রিজ ট্রেলার মাত্র আসানসোল দুর্গাপুরে ঘনাচ্ছে আরো বড় বিপদ। শান্তনু গাঁজাখোর, ভোট দেবেন না। কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের। দিলীপের ভবিষ্যৎ পরিকল্পনা কি? বিজেপি যদি মেদিনীপুর আসনে প্রার্থী না করে তবে কোন পদক্ষেপ করবেন ঘোষ? 5 বছরে কি কাজ হয়েছে? লকেটকে প্রশ্ন রচনার জবাব বিজেপি প্রার্থীর কটাক্ষ প্রতিদ্বন্দ্বীকে। নিশীথের বিরুদ্ধে তৃণমূলের এফআইআর। দিনহাটায় রাজ্যপালের যাওয়ার খবরে চ্যালেঞ্জ উদয়নের। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের মন্ত্রীর ধস্তাধস্তি। নিশীথ উদয়নের দ্বন্দ্বে রাত দুপুরে উত্তপ্ত দিনহাটা। দুপক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মাথা ফাটল মহকুমা পুলিশ আধিকারিকেরও। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে ভোটের প্রচার সেরে দিনহাটা শহরে ফিরছিলেন নিশীথ প্রামাণিক। ওই সময় ওই রাস্তা দিয়ে আসছিল উদয়ন গুহর কনভয়। উদয়ন আবার জন্মদিন উপলক্ষে দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীর আয়োজন করা সংবর্ধনা অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। দুই যুযুধান শিবিরের কনভয় সামনাসামনি আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একে অপরের দিকে কটূক্তি করতে থাকেন দুই শিবিরের কর্মীরা। তারপরই শুরু হয় সংঘর্ষ চলাকালীন একেবারে সামনাসামনি চলে আসেন নিশীথ এবং উদয়ন। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং উদয়নের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের আধিকারিকরা দুপক্ষের সংঘর্ষ থামাতে হিমশিম খেয়ে যান। উদয়ন গুহর অভিযোগ, আগে বিজেপি কর্মীরাই তৃণমূল কর্মীদের উপর চড়াও হন, এমনকি স্থানীয়রা বাধা দিতে এলে তাদেরও মারধর করা হয়। রাজ্যের মন্ত্রী বলছেন, নিশীথ ভোট ঘোষণার পরও কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে 10 থেকে 16টি গাড়ি নিয়ে হুটার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি আমার সব সরকারি সুবিধা ত্যাগ করেছি, তাহলে নির্বাচনী আচরণ বিধি কি শুধু আমার জন্য? পাল্টা নিশীথের দাবি, বিজেপি কর্মীদের উস্কানি দেন উদয়নই, আগে চড়াও হয় তৃণমূল। বাধ্য হয়ে তিনি গাড়ি থেকে নামেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলছেন, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তাই ধমক চমকে রাজনীতি করছেন উদয়ন। একদিকে ধস কবলিত এলাকায় বেআইনি নির্মাণ ঠেকাতে সরকারি তৎপরতা, অন্যদিকে একের পর এক বেআইনি নির্মাণ। রাতের অন্ধকারে ধসপ্রবণ এলাকায় বেআইনি নির্মাণের মদতদাতা কারা? স্থানীয় স্তরে অভিযোগ, ইসিএল, স্থানীয় শাসক দলের নেতা কিংবা পুলিশ সবাই মিলিতভাবেই যুক্ত খনি এলাকায় গার্ডেন ব্রিজের মতন মরণ ফাঁদ তৈরিতে। সত্যি কি বাস্তব পরিস্থিতি এরকম? রানীগঞ্জ আসানসোল মহকুমার বহু পুরনো জনপদ, প্রায় 1,83,465 জনসংখ্যা, বিরাট বিরাট বহুতল ঘিঞ্জি শহর, কিন্তু মাটির ওপর কার্যত ঝুলছে রানীগঞ্জ। জামুরিয়া আসানসোলের অন্যতম বাণিজ্যিক এলাকা, জনসংখ্যা প্রায় 1,45,267 জন। মাটির নিচে পরিত্যক্ত কয়লা খনি থাকায় বিপজ্জনক এই এলাকার কিছু অংশ। বারাবণী 1,27,542 জন বাসিন্দা। এখানেও মাটির নিচে বহু পুরনো পরিত্যক্ত খনি থাকায় বিপজ্জনক এলাকা বলে চিহ্নিত বেশ কিছু অংশ। সালানপুর, জনসংখ্যা প্রায় 1,60,357। একই ভৌগোলিক চেহারা এখানকারও। কুলটি, সব থেকে বেশি জনসংখ্যার এই এলাকারও বেশ কিছু অংশ অতি ধসপ্রবণ এলাকা বলে চিহ্নিত। একই হাল দুর্গাপুর মহকুমার অন্ডালেও। হরিশপুর গ্রামে তো ধসের কারণে ভয়ে ভিটে ছেড়েছে বহু মানুষ। গ্রামের একটা অংশ এখন মাটির নিচে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন প্রবল হচ্ছে বনগাঁ বিজেপির গোষ্ঠীকোন্দল। এবার ভোটের মুখে খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন দলেরই বিধায়ক অসীম সরকার। হরিণঘাটার বিধায়কের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ক্লিপ ঘিরে তোলপাড় বনগাঁর রাজনীতি। কি আছে সেই ক্লিপে? ওই অডিও ক্লিপে হরিণঘাটার বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর। শুধু তাই নয়, রীতিমতো ছাপার অযোগ্য ভাষায় শান্তনুকে গালিগালাজ করেছেন হরিণঘাটার বিধায়ক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাগদা হেলেঞ্চা এলাকায় আমার অনেক অনুগামী রয়েছে, তাদের আমি বলে দিয়েছি শান্তনুকে কেউ ভোট দিবি না। এই অডিও সত্যতা সংবাদ ডিজিটাল যাচাই করেনি। তবে এই অডিও যদি সত্যি হয় তাহলে যেভাবে দলের সাংসদ তথা প্রার্থীর বিরোধিতা করেছেন অসীম সরকার, সেটা লোকসভার আগে বিজেপির বড় অস্বস্তির কারণ হতে পারে। বাংলায় দিল্লি বাড়ির লড়াইয়ে আপাতত বিশেষ নজর মেদিনীপুর আসনের দিকে। তৃণমূল জুন মালিয়াকে প্রার্থী ঘোষণা করে দিলেও এখনো বিজেপি গত লোকসভা নির্বাচনে জয়ী দিলীপ ঘোষের নাম ঘোষণা করেনি। বাংলার প্রথম তালিকাতে তার নাম ছিল না। 2রা এপ্রিল সেই তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য বিজেপিতে নানা জল্পনা শুরু হয়, যা এখনো চলছে। সেই জল্পনায় অনেক প্রশ্ন। দিলীপকে কি প্রার্থী করবে না বিজেপি? দিলীপকে কি মেদিনীপুর ছেড়ে অন্য আসনে পাঠাতে পারে দল? আর সেসব কিছু হলে কি করবেন দিলীপ? এমন সব জল্পনার মধ্যে আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি। দিলীপ বলেন, প্রার্থী না করলে আমার কিছু আসে যায় না, দল যে কাজ দেবে সেটাই করতে চলে যাব। তবে এখন দিলীপ খানিক অন্যরকম।
অন্যরকম। আগের মতো ঝাঁজ নেই দলের নেতৃত্বের প্রতি। অনেকেই বলছেন দিলীপের কেন্দ্র বদলে যেতে পারে এবার। এই প্রসঙ্গে বিজেপির অনুগত সৈনিকের সুরে দিলীপ বলেন, সেটা দল ঠিক করবে। আমি বারবার দলের সিদ্ধান্ত মেনে চলেছি, একটুও কি মন খারাপ হবে না? জবাবে দিলীপ বলেন, দল যা করবে সেটা দলের সিদ্ধান্ত, আমার কিছু বলার নেই। টিকিট দেবেই এমনটাও নয়, সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। রাজনীতিতে এসে সব দরজা খুলে রাখতে হয়, যে দরজা খুলে রাখতে পারে না তার পক্ষে মুশকিল হয়। আসন্ন লোকসভা নির্বাচনে হুগলিতে এবার তারকা যুদ্ধ। তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির লকেট চট্টোপাধ্যায় অভিনয় জগতে দুই সতীর্থই ভোট যুদ্ধে নেমে প্রচারে ঝড় তুলেছেন। নির্বাচনী প্রচারের চতুর্থ দিনে সরাসরি প্রতিদ্বন্দ্বী লকেটের কাছে হিসাব চাইলেন রচনা। মঙ্গলবার চন্দননগরের সভা থেকে লকেটের উদ্দেশ্যে তার প্রশ্ন, গত 5 বছরে কি কাজ করেছেন তার হিসাব দিন, হুগলির মানুষ জানতে চায়। রচনা যখন চন্দননগরে তখন পোলবায় প্রচার করছিলেন হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট। রচনার প্রশ্ন কানে যেতেই কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। প্রার্থী পরিচিতির হ্যান্ডবিল দেখিয়ে লকেট জানান, গত 5 বছরে 17 কোটি টাকা তার সাংসদ তহবিল থেকে খরচ হয়েছে। করোনার জন্য 2 বছরের সাংসদ তহবিলের টাকা বরাদ্দ হয়নি। সাংসদ হিসেবে জল, স্বাস্থ্য, পথবাতি, স্কুলের উন্নয়ন, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন কাজে অর্থ খরচ করেছেন বলে জানান লকেট। রচনাকে খোঁচা দিয়ে লকেট বলেন, এই প্রথম উনি রাজনীতিতে এসেছেন, উনি হয়তো জানেন না যে প্রতি বছর 5 কোটি টাকা করে পাওয়া যায়। এখনো পর্যন্ত 17 কোটি টাকা পেয়েছি। আগের কিছু টাকা ছিল, সব মিলিয়ে 17 কোটি 62 লক্ষ টাকার হিসাব আমার কাছে রয়েছে। বিজেপি প্রার্থীর সংযোজন বিদ্যালয়ের জলের পাম্প, দেওয়াল, ক্লাসঘর, সাইকেল সেট, কম্পিউটার রুম, অডিটোরিয়াম নির্মাণ, অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। রাস্তা, ড্রেন, শ্মশানঘাট, জলছত্র তৈরি করা হয়েছে। 137টি সোলার লাইট দেওয়া হয়েছে। বীরভূম জেলার 2টি লোকসভা কেন্দ্র বীরভূম ও বোলপুর। রাজ্যের 42তম সংসদীয় ক্ষেত্র এই বীরভূম, যার একদিকে ঝাড়খণ্ড, অন্যদিকে মুর্শিদাবাদ জেলা। সংসদীয় ক্ষেত্রের মাঝখান দিয়ে চলে গিয়েছে 14 নম্বর জাতীয় সড়ক। তার একদিকে শস্য শ্যামল সবুজ ক্ষেত্র, অন্যদিকে বালি পাথরের খাদান। জেলা জুড়ে ছড়িয়ে রয়েছে একাধিক সতীপীঠ ও পর্যটন ক্ষেত্র। চাষাবাদ, খাদানের বালি পাথর আর পর্যটনের ক্ষেত্র থেকে জেলাবাসীর আয়। তবে সীমান্তবর্তী জেলা দিয়েই রমরমিয়ে চলে গরু, কয়লা, বালি পাচার। সেই পাচার চক্রকে হাতিয়ার করে ফুলে ফেপে উঠেছে জেলার ব্যবসায়ীদের একাংশ। সিবিআই-ইডির লাগাতার অভিযানের দৌলতে সেই গল্প এখন গোটা রাজ্যেরই জানা। তবে বীরভূমের পরিচয় দিতে গেলে একজনের নাম না নিলে গল্প অসম্পূর্ণ থেকে যায়। তিনি তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও দাপুটে তৃণমূল নেতা সভাপতি আপাতত তিহারে বন্দী। বীরভূম লোকসভা কেন্দ্রে প্রায় 35% সংখ্যালঘু, 6% আদিবাসী মানুষের বাস। মূলত কৃষিজীবী হলেও বর্তমানে পাথর ও বালি খাদানের জোরে অর্থনৈতিক বিকাশ হচ্ছে জেলার। গ্রামে বসবাসকারী 85.77%, শহরাঞ্চলে 14.23%, তপশিলি জাতি 29.03%, উপজাতি 6.11%। ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আরও একটি মৃতদেহ। গার্ডেন রিচ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল 10। প্রমোটারের পর এবার গ্রেফতার জমির মালিক। একদিন পার গার্ডেন রিচে বহুতলে বিপর্যয়ে উদ্ধার কাজ চলছে এখনো। মঙ্গলবার সন্ধ্যায় জানা যায় ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে আরও 2 মৃতদেহ। এরপর রাতে উদ্ধার হয় একটি দেহ। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম জাহাঙ্গীর, গার্ডেন রিচেরই বাসিন্দা তিনি। রবিবার রাতে যখন নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে তখন ঘটনাস্থলেই ছিলেন জাহাঙ্গীর। এদিকে গার্ডেন রিচ কাণ্ডে প্রমোটার মোহাম্মদ ওয়াসিম এখন পুলিশ হেফাজতে। এদিন যাকে গ্রেফতার করা হলো তার নাম মোহাম্মদ সরফরাজ ওরফে পাপ্পু। যে জমিতে ওই বহুতলটি তৈরি করা হচ্ছিল সেই পাপ্পুই সেই জমির মালিক বলে জানা গিয়েছে। গার্ডেন রিচ কাণ্ডে পদক্ষেপ করল কলকাতা পুরসভা। আদালত চত্বরে ধৃত প্রমোটার দাবি করছিলেন সব জানতেন পুরসভার এক ইঞ্জিনিয়ার। 15 নম্বর বোরো থেকে বদলি করে দেওয়া হলো 3 ইঞ্জিনিয়ারকে। রাতেই করা বিবৃতি দিয়েছিলেন। দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গন্ডগোলের ঘটনায় বুধবারই সেখানে রওনা হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্যদিকে নিশীথ সহ বিজেপির 45 জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল। উদয়ন চ্যালেঞ্জ করে বলেছেন, রাজ্যপাল খোঁজ খবর করে যদি গন্ডগোলের ঘটনায় তার হাত রয়েছে বলে দেখতে পান তবে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। আবার মঙ্গলবারের ঘটনার প্রেক্ষিতে উদয়নকে কটাক্ষ করে এক বিজেপি নেতার ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। তিনি লিখেছেন, জন্মদিনের উপহার কেমন লাগলো? মঙ্গলবার রাতে দিনহাটা নিগমনগর এলাকায় দলীয় কর্মসূচি থেকে বাড়ি যাওয়ার পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী এবং সমর্থকেরা। ওই সময় মন্ত্রী উদয়নের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূল। রাস্তায় এমন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হওয়ায় সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ
করার চেষ্টা করে পুলিশ, কিন্তু তাতে দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র আহত হন। জখম হন একাধিক ব্যক্তি। স্থানীয় সংবাদ শেষ হলো।